গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির মানস স্যার। আমরা ভূগোল বিষয় সম্পর্কে বিগত কয়েকটা ক্লাস ধরে আলোচনা করছিলাম। আজকেও আমরা নতুন একটা অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, পূর্বের ক্লাসে মানে লাস্ট যে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছু অংশ, সেগুলো তোমরা বাড়িতে একবার হলেও পড়ে এসেছো, নিজেদের মধ্যে একটু মানে প্র্যাকটিস করেছো, প্রশ্ন উত্তরগুলো পড়েছো নিশ্চয়ই। আচ্ছা, আমরা পূর্বের দিনে কি আলোচনা করেছিলাম বলো? পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম যে নদীর বহন অবক্ষেপণের ফলে গঠিত যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলো কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় এবং তার উৎপত্তি প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই নদীর মধ্যগতিতে এবং নিম্নগতিতে বহন এবং সঞ্চয় কাজ হচ্ছে প্রধান কাজ। তো এখানে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় নদীর গতিতে, প্রবাহে। তো এখানটাতে মোট প্রধান আটটি ভূমিরূপ লক্ষ্য করা যায়। তার মধ্যে থেকে আমরা পূর্বের ক্লাসে 6টি ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সময়ের অভাবে বলেছিলাম যে আরও বাকি যে 2টি শ্রেণীবিভাগ রয়েছে, ভূমিরূপ রয়েছে, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা কোন কোন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম একটু বলো আমাকে। প্রথমে যেটা আলোচনা করেছিলাম পলল শঙ্কু বা পলল ব্যজনী, তাই তো? পলল শঙ্কু, পলল ব্যজনীর পরে আলোচনা করেছিলাম মিয়েন্ডার বা আঁকা বাঁকা গতিপথ, নদীর গতিপথ যেটা হয়। খাড়া পাড়, ঢালু পাড় কটা হলো? 3টি ভূমিরূপ হলো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবন ভূমি এবং স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? এই 6টি ভূমিরূপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে এবার আমি তোমাদেরকে কিছু নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করব সবার জন্যই। কারা প্রশ্নগুলি ভালোভাবে উত্তর দিতে পারে আমি দেখব একটু, ঠিক আছে? প্রথমেই বলো, পলল শঙ্কু বা পলল ব্যজনী কোথায় কিভাবে গড়ে ওঠে বা কাকে বলে? হ্যাঁ বলো। নদীর পার্বত্য প্রবাহ যখন হঠাৎ শেষ হয়ে যায়, ঠিক বলছো, এবং গিয়ে যখন সমভূমি প্রবাহে নদী এসে পড়ে, তখন নদীর শক্তি বা নদীর গতি অনেকটাই কমে যায়, তাই তো? অর্থাৎ নদী উচ্চ গতিতে বহন করে নিয়ে আসা পদার্থগুলো এই প্রবাহে পর্বতের পাদদেশীয় অঞ্চলে এখানে সঞ্চিত করতে থাকে, ধীরে ধীরে এখানেই জমা করতে থাকে। জমা হওয়ার ফলে এখানে একটা মৃদু ঢালযুক্ত সমভূমি গড়ে ওঠে বিস্তৃত অঞ্চল জুড়ে, এবং এই বিস্তৃত ঢালু সমভূমির ওপরেই নদীর বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন দিকে প্রবাহিত হতে দেখা যায়। এটাকে বলা হচ্ছে পলল শঙ্কু বা পলল ব্যজনী, যা দেখতে অনেকটা হাত পাখার মতো, তাই তো? একদম ঠিক বলেছ। কোথায় দেখতে পাওয়া যায় কে বলতে পারবে? গঙ্গার গতিপথে ঋষিকেশে বিভিন্ন জায়গায় এই পলল শঙ্কু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলো, মিয়েন্ডার কথাটি কোথা থেকে এসেছে? তুরস্কের মিয়েন্ড্রেস, তাই তো? তুরস্কের মিয়েন্ড্রেস এই নদীটা প্রচণ্ড আঁকা বাঁকা গতিতে প্রবাহিত হয়েছে। সেইখান থেকে যখনই আঁকা বাঁকা নদীর গতিপথ দেখা যায়, সেই অংশকে মিয়েন্ডার বলা হয়, তাই তো?
আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমাকে একটু কটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ বলো তো। মুর্শিদাবাদের মতিঝিল হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় কে বলতে পারবে? মধ্যগতি এবং নিম্নগতিতে নদী যখন ব্যাপক আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হয়, তখন আঁকাবাঁকা গতিতে এসে নদীর জলের আঘাতে একটা পাড় ক্রমাগত ভাঙতে থাকে, এবং ক্রমাগত ভাঙতে থাকার জন্য অর্থাৎ যে আর উত্তল যে পাড় রয়েছে, উল্টো দিকের যে পাড়, উত্তল পাড়ে এই ভেঙে যাওয়া অংশই, ক্ষয়জাত পদার্থগুলোই সেইখানে গিয়ে কিন্তু ধীরে ধীরে জমা হতে থাকে, এবং নদী যত সেই অংশে তার ক্ষয় কাজ বাড়াতে থাকে, চলতে থাকে, তত নদী ক্রমশ আরো বেশি বাঁক নেয়, তাই তো? এবং অপর প্রান্তে সেই ক্ষয়জাত পদার্থগুলো জমে গিয়ে ধীরে ধীরে একটা কি বলবো সমভূমির আকার সৃষ্টি করছে, জমে যাচ্ছে, চরের আকার নিচ্ছে, এবং কি হয়, একসময় স্রোতের আঘাতে নদীর এই যে দুটি বাঁক একসঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে। মিলিত হয়ে গেলে নিচের দিক থেকে যে বাঁকের যে অংশটা ছিল সেটা সম্পূর্ণ ছিন্ন হয়ে যাচ্ছে, ব্যবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ব্যবচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে অংশটা ব্যবচ্ছিন্ন হয়ে গেল সেখানটার জলপ্রবাহ কিন্তু আর প্রবাহমান জলধারা লক্ষ্য করা যাবে না, সেই অংশে স্থির জলের প্রবাহ লক্ষ্য করা যায়। ঠিক আছে? এইভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হতে দেখা যায়। এইগুলো গেল পূর্বের দিনের ক্লাসের কিছু প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা। আমরা আজকে পরবর্তী যে দুটি ভূমিরূপ ছিল সেই দুটি ভূমিরূপের উৎপত্তি প্রক্রিয়া এবং কোথায় কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা সুন্দরবনে কারা কারা গেছো ঘুরতে? সুন্দরবনে অনেকেই ঘুরতে গেছে। সুন্দরবনের যে নদীর যে জল সেটা কিভাবে প্রবাহিত হয় বলো তো? জোয়ার ভাটার দ্বারা, তাই না? জোয়ার এবং ভাটার ফলেই এখানে লবণাক্ত জল আমরা লক্ষ্য করতে পারি। দেখবে এই সুন্দরবনে যখন ভাটা হয়ে যায় বা জোয়ার হয়, মূল নদী থেকে বেশ কয়েকটি ড্রেনের আকারে ছোট ছোট সরু সরু কটি নদী একটু ভেতর দিকে চলে গেছে। ঠিক আছে, মূল নদী থেকে দেখা গেল একটু স্থলের দিকে চলে গেছে, এবং এই যে জায়গাগুলো, এই যে খরস্রোত বা ছোট ছোট নদী যে উপত্যকা যেগুলো জোয়ারের জলে পুষ্ট হয়, এগুলোকে কি বলা হয়? খাঁড়ি। দেখবে যখন ভাটা হয়, যখন সেই মুহূর্তের দিকে তুমি নদীর প্রান্তে থাকো, এই ভাটার যখনই হবে তখন এই খাঁড়ি থেকে জলগুলো নেমে এসে নদীতে মিলিত হয়, এবং এই খাঁড়িগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, কারণ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাছের সমাগম হয়। ঠিক আছে? আমাদের পরবর্তী যে ভূমিরূপ, সেই ভূমিরূপের নাম হচ্ছে খাঁড়ি। ঠিক আছে? এই খাঁড়ি কিভাবে সৃষ্টি হয়, কোথায় হয়? নিম্ন গতিতে হয়, যেখানে নদীর প্রায় মোহনা বলতে গেলেই চলে, যেখানে নদী কোনো সমুদ্রে বা অন্য কোনো নদীতে এসে মিলিত হয়। এই নিম্ন গতিতে বদ্বীপহীন খুব চওড়া, ঠিক আছে, বদ্বীপ থাকবে না সেই অঞ্চলে, খুব চওড়া ফানেলাকৃতি নদী মোহনাকেই খাঁড়ি বলা হয়। খাঁড়ির মধ্যে দিয়ে, ফানেলাকৃতি কেন বলছে? কারণ মুখটা চওড়া হবে, তারপর ধীরে ধীরে সরু হয়ে যাবে। খাঁড়ির মধ্যে দিয়েই জোয়ারের সময় লবণাক্ত জল নদীর এই নদী খাতের মধ্যেই ঢোকে,
এবং ভাটার সময় আবার এই জল কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, যদি সুন্দরবন অঞ্চলে ঘুরতে যাও দেখবে নদীর পাড় ধরে বেশ বড় নদীর পাশে এরকম একটা ড্রেন টাইপের বলতে পারো, খুব সরু হয়ে গিয়ে নদী বেশ খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে গেছে। এইগুলোকেই কিন্তু খাঁড়ি বলা হয়। কোনোটা অনেক বড় বড় হয়, বৃহৎ দীর্ঘতম হতে পারে, কোনো কোনো ক্ষুদ্র ক্ষুদ্র হতে পারে। ঠিক আছে, এবং এই ছোট ছোট খাঁড়িতেও রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখতে পাওয়া যায়। তারাও মাছ খাওয়ার জন্য এখানে তাদের ওত পেতে তারা বসে থাকে। ঠিক আছে, তো এই খাঁড়ি সুন্দরবন অঞ্চলে দুর্গাদুয়ানি খাঁড়ি হচ্ছে সব থেকে বিখ্যাত খাঁড়ি এবং বড় খাঁড়ি সুন্দরবন অঞ্চলের মধ্যে। এই খাঁড়িগুলো হচ্ছে মৎস্যজীবীদের কাছে একটি বিশেষ সম্পদ, কারণ মাছ কিন্তু এই খাঁড়িগুলোতেই বেশি দেখতে পাওয়া যায়। আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? টেমস নদীতে খাঁড়ি দেখতে পাওয়া যায়। লা প্লাটা নদীর খাঁড়ি অত্যন্ত চওড়া। এছাড়াও বিশ্বের দীর্ঘতম খাঁড়ি হচ্ছে রাশিয়ার ওব নদীর খাঁড়ি হচ্ছে বিশ্বের দীর্ঘতম, 885 কিলোমিটার যার দৈর্ঘ্য। এটাই হচ্ছে সব থেকে দীর্ঘতম খাঁড়ির উদাহরণ। ঠিক আছে, কিভাবে উৎপত্তি হচ্ছে? তাই নিম্নগতিতে নদী মোহনাতে বিপরীত দিক থেকে আসা, তাই নদীর যে মোহনা রয়েছে, মোহনায় কি হচ্ছে, বিপরীত দিক থেকে আসা জোয়ারের জলস্রোত, অর্থাৎ জোয়ারের জলটা আসবে, বা সমুদ্র স্রোতের বেগ অনেক বেশি থাকলে পলিগঠিত নদী পাড় ভেঙে গভীর সমুদ্রে অপসারিত হয়। তার মানে এই যে পলিগঠিত নদী পাড়, দেখা গেল সেখানে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, তাহলে এবং জোয়ারের জলের মাত্রা যদি বেশি হয় বা সমুদ্র স্রোতের বেগ যদি বেশি হয়, তাহলে সেইখানটার নদীর অংশ ভেঙে গভীর সমুদ্রে অপসারিত হয়ে যায়। ফলে মোহনা চওড়া হয়ে কি হয়, খাঁড়ি গড়ে ওঠে। এবং যে অংশে খাঁড়ি গড়ে উঠবে সেখানে কিন্তু বদ্বীপ তৈরি হবে না, কারণ সেই অংশের জলটা তো, বা সেই অংশের যে পলিগঠিত অংশ ছিল, সেই পলিগঠিত অংশ সমুদ্র স্রোতের প্রভাবে বা জোয়ারের জলের প্রভাবে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ধীরে ধীরে। তাই তো, তাহলে এই অংশগুলোকে খাঁড়ি বলা হচ্ছে। সবাই বুঝতে পারছো? এরপরে সব থেকে একটা অন্যতম উল্লেখযোগ্য যে ভূমিরূপ, তার নাম হচ্ছে বদ্বীপ। কারণ আমরা যারা এই সুন্দরবন অঞ্চলের পাশাপাশি অংশে বসবাস করি, দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনার অংশ, এগুলো গাঙ্গেয় সমভূমির বদ্বীপ অঞ্চলের অংশ বলা যায়। ঠিক আছে, বদ্বীপ সব থেকে একটা অন্যতম উল্লেখযোগ্য এবং সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ। দেখো ছবিতে দেখো যে নদীটা এসে যখন সমুদ্রে বা কোনো অন্য কোন বড় নদীতে মিশছে, সেখানে বয়ে নিয়ে আসা অসংখ্য পলি বালি এখানে দিনের পর দিন ধীরে 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 এই অঞ্চলে জমতে থাকছে। এইভাবে ধীরে ধীরে জমার ফলে বাংলা অক্ষর মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে যে নতুন ভূমি সমুদ্রপৃষ্ঠে সামান্য উপরে জেগে ওঠে, তাকে বদ্বীপ বলা হয়। তাহলে সমুদ্রের যে পৃষ্ঠ রয়েছে, সমুদ্রের যে তল রয়েছে, তার থেকে সামান্য ওপরে এই স্থলভূমি ধীরে ধীরে গড়ে ওঠে, তাকে বদ্বীপ বলা হয়। গঙ্গা এবং ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীতে হচ্ছে বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই বদ্বীপের ডেল্টা নামকরণ কিভাবে হলো? ডেল্টা নামকরণ হয়েছে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক পণ্ডিত হেরোডোটাস, তিনি কি করেছিলেন, নীল নদের মোহনায় ত্রিকোণাকার নদী
সঞ্চয়জাত ভূমি রেখেছিলেন। তাহলে সেই নদীর মোহনায় কি করে, নদী যেখানে সমুদ্রে মিশে যাচ্ছে সেখানে সঞ্চয়জাত একটা ভূমি রেখেছিল, যেটা দেখতে ত্রিকোণাকার ত্রিভুজের মতো দেখতে, বা গ্রিক অক্ষর ডেল্টার সঙ্গে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন। এই সাদৃশ্য দেখে তিনি এর ডেল্টা নামকরণ করেন। সেই জন্য বদ্বীপের ইংলিশে ডেল্টা হিসাবে চিহ্নিতকরণ করা হয় বা পরিচিত হয়েছে। ঠিক আছে। উৎপত্তি, কিভাবে এর উৎপত্তি হয়েছে? দেখা গেল সুদীর্ঘ উচ্চ ও মধ্যগতি থেকে নদী বিপুল পরিমাণে পলি বালি কাদা বয়ে নিয়ে আসছে। তাহলে যে অঞ্চলে বদ্বীপটা গড়ে উঠবে বা যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে দেখা যাবে, অর্থাৎ যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে সেই নদী কিন্তু উচ্চগতি বা পার্বত্য অঞ্চলে সেই নদীকে প্রচুর পরিমাণে ক্ষয়জাত পদার্থের বা ক্ষয় কাজ বেশি পরিমাণে করতে হবে। এবং তার সাথে সাথে নিম্নগতিতে বা মধ্যগতিতে নদী যদি অতি দ্রুত বেগে প্রবাহিত হয়, সেখানেও কিন্তু নদীর মৃদু ঢাল হওয়া প্রয়োজন। যদি প্রবল গতিতে নদী মোহনাতে এসে মেশে, তাহলে নদীর সঙ্গে বাহিত নুড়ি কণা, কাঁকড় কণা, পলিবালিগুলো কিন্তু মোহনায় এসে আর সঞ্চিত বা থিতু হতে পারবে না। সেগুলো কি হবে, খুব দ্রুত বেগে আসার ফলে সেগুলো গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত হবে। তাহলে সেখানে বদ্বীপ কিন্তু আর গড়ে উঠতে পারবে না। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এবং নিম্নগতিতে যখনই ভূমিঢাল কমে যাচ্ছে, কমে যাওয়ার সময় কি হয়, মোহনাতে গিয়ে নদীর বেগ প্রায় আর থাকে না, অর্থাৎ গতি আর সেরকমভাবে লক্ষ্য করা যায় না। ফলে সমুদ্রে পদার্থগুলো কি হয়, ধীরে 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 জমা হতে থাকে। এবং এই যে পলিকণা বা বালুকণা, এগুলো যখন লবণাক্ত জলের সংস্পর্শে আসে, হওয়ার জন্য কি হয়, এই লবণাক্ত জলের সংস্পর্শে আসলে এগুলো খুব দ্রুত হারে থিতু হতে থাকে। এবং এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একদিন, 2 দিন বা 5 দিনের কাজ নয়। এটা দীর্ঘ কয়েক হাজার বছর ধরে ধীরে ধীরে পলি বালি এখানে জমতে জমতে তখন কি হয়, প্রথমে একটা লেয়ার জমলো, তারপরে আবার একটা লেয়ার জমলো, তারপরে আবার একটা লেয়ার জমলো। এইভাবে ধীরে ধীরে জমতে জমতে সেটা আস্তে কোনো না কোনো একদিন কি হবে, এটা সমুদ্রের জলতলের ওপরে উঠে আসবে। এবং যখন সমগ্র অঞ্চল জুড়ে, একটা বৃহৎ অঞ্চল জুড়ে এই দেখতে অনেকটা বদ্বীপের মতো দেখতে এবং সমভূমির আকার হবে এবং স্থলভাগের দিকে গড়ে উঠবে, তখন এইটা কিন্তু বদ্বীপের আকার ধারণ করবে। ঠিক আছে। এরপর নদী ও ভূভাগে কি হয়, বাধা পেয়ে বহু শাখায় বিভক্ত হয়ে যায়, হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায়। তাহলে এইবার যখন এখানটায় একটা সমভূমি গড়ে উঠলো, তখন কি হয়, নদীর গতিপথটা আর একটা অংশে লক্ষ্য করা যায় না। নদী তখন এই বদ্বীপের ওপরেই, যেখানে বাধা পাচ্ছে সেখানে বাদ দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা হয়ে এঁকে বেঁকে নদী কিন্তু সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এবং ধীরে ধীরে যখন আরো সমুদ্রে গিয়ে মিশছে, তাহলে সেখানটাতেও ধীরে ধীরে পলি বালি জমতে থাকছে। জমতে জমতে একটা সময় এই বদ্বীপ কিন্তু অনেক বড় আকার ধারণ করছে, বৃহৎ আকার ধারণ করছে। ঠিক আছে। তখন অবশেষে এই দ্বীপটা কি হয়, মূল ভূখণ্ডের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে একটা সুদৃশ্য বদ্বীপ গড়ে উঠতে দেখা যায়। তাহলে বোঝা গেল তো, প্রথমে দেখা গেল নদী যে অংশে সমুদ্রের মোহনায়, অর্থাৎ সমুদ্রের মোহনা যেটা সেটাই নদী সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে, এবং সমুদ্রের লবণ জলের সংস্পর্শে এসে যে বাহিত পলিবালি কণাগুলো সেখানে ধীরে ধীরে থিতু হতে থাকছে। এইভাবে দিনের পর দিন জমতে জমতে এটা একসময় সমুদ্রের জলতলের ওপর
জেগে ওঠে বা ভেসে ওঠে। তখন নদী এইখান থেকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে সমুদ্রে পতিত হচ্ছে, এবং এইখানে কিন্তু নদী তার কাজ বা সম্পূর্ণ কর্ম প্রক্রিয়া সমাপ্ত করছে না। এটা হওয়ার পরও, নদী যখন চর গড়ে উঠছে হওয়ার পরও নদী কিন্তু তার কার্যকারিতা চালিয়ে যাচ্ছে, সে কিন্তু পুনরায় সঞ্চয় কাজ করে যাচ্ছে। তাহলে এইভাবে সেই ছোট্ট জেগে ওঠা একটা স্থলভাগ, সেইটা কিন্তু আরো বড় হতে হতে মূল স্থলভাগের সঙ্গে কি হচ্ছে, জুড়ে যাচ্ছে। তখন একটা ব্যাপক বড় সুদৃশ্য বদ্বীপের আকার ধারণ করছে, যেটা দেখতে ডেল্টা অক্ষরের মতো। এইভাবেই কিন্তু বদ্বীপের উৎপত্তি হচ্ছে। বোঝা যাচ্ছে তো? তোমরা ছবিটা দেখো, ছবিটা দেখলেও কিন্তু সহজে এখান থেকে বোঝা যাবে জিনিসটা। এই যে বদ্বীপ সম্পর্কে আমরা এত কথা বললাম, এই বদ্বীপের সৃষ্টি হওয়ার পদ্ধতি অনুসারে, অবস্থান অনুসারে, আকৃতি ও গঠনের ভিত্তিতে নির্দিষ্ট 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ আর আর্কুয়েট ডেল্টা। তাহলে ধনুকাকৃতি বদ্বীপ মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যেটা দেখতে অনেকটা ধনুকের মতোই হবে, অর্থাৎ যে বদ্বীপের সমুদ্রমুখী উপকূল রেখা, কারণ সমুদ্রের মুখ করে যে উপকূল রেখা হয়, উপকূল রেখা সমুদ্রের দিকেই উত্তল বৃত্তচাপ বা ধনুকের মতো অবস্থান করে দেখতে হয়, তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলা হয়। ঠিক আছে? কিভাবে তার সৃষ্টি হচ্ছে? এটা হচ্ছে মোহনাতে নদী একটু বেশি গতিতে পলিরাশিকে সমুদ্রের দিকে বিস্তৃত করে। তার মানে এই যে নদী যাচ্ছে খুব জোরে, যদি একটু বিস্তৃত করে হওয়ার জন্য কি হচ্ছে, পলিরাশিগুলো দ্রুত বেগে যে সমুদ্র উপকূল ভাগ রয়েছে সেই অংশে গিয়ে কিন্তু একটা বৃত্তের আকার রূপে এভাবে অবস্থান করছে ধীরে ধীরে। এবং সেই সমুদ্র অঞ্চলে বা সমুদ্র অংশে সমুদ্রের জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোত কি করছে, সঞ্চিত পলিরাশিকে আবার উপকূলের সমান্তরালে দুদিকে বিস্তৃত করে দিচ্ছে। তাহলে নদী তার পলিরাশিকে নিয়ে যাচ্ছে এরকম ভাবে, কিন্তু সেখানে একই সঙ্গে সমুদ্র স্রোত বা ওই যে অংশে পড়ছে সেখানে জোয়ার ভাটার বা সমুদ্রের স্রোত কাজ করছে। তাদের জলের গতিবেগের জন্য কি হচ্ছে, পলিগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, উপকূল রেখার সমান্তরাল অংশে ছড়িয়ে যাচ্ছে। জোয়ারের সময় একটা দিকে ছড়াচ্ছে, ভাটার সময় আরেক দিকে ছড়াচ্ছে, আবার স্রোত যদি আসে তাহলে সেগুলোকে এসেও কিন্তু সে ধাক্কা দেওয়ার ফলে সেগুলো বিস্তৃত হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, এক জায়গায় থাকছে না পড়ে। তাহলে এইভাবে ধনুকের মতো যখন নতুন ভূভাগ গড়ে ওঠে, এবং সেইটাই হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। এবং এই যে ধনুকাকৃতি বদ্বীপের উৎপত্তিতে কি হয়, নদী এবং সামুদ্রিক শক্তি প্রায় সমান ভূমিকা নেয়। কারণ নদী যেমন তার পলিরাশিকে সমুদ্রের দিকে প্রসারিত করতে থাকে, সঞ্চিত করতে থাকে, সামুদ্রিক শক্তিও সেও কিন্তু তার কাজটা করতে থাকে। ঠিক আছে? এবং দুটি অংশের সামগ্রিক কর্মের ফলে, কার্যের ফলে এই ধনুকাকৃতি বদ্বীপের সৃষ্টি হতে দেখা যায়। উদাহরণস্বরূপ কি বলা যায়, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, পো, রোন, হোয়াংহো নদীতে এইরকম ধনুকাকৃতি বদ্বীপ দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এবার 2 নম্বর যে বদ্বীপ রয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী, সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। অর্থাৎ যে বদ্বীপ তীক্ষ্ণ প্রকৃতির হয়। কোন দিকটা তীক্ষ্ণ হবে? বলছে যে বদ্বীপের নদীর মোহনাটি সমুদ্রের দিকে করাতের দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগের মতো এগিয়ে থাকে। দেখো এই যে নদীটা যাচ্ছে, এই যে নদী, এটা হচ্ছে
উপকূল রেখা বলা যেতে পারে, সমুদ্র উপকূল রেখা এটা। এইখান থেকে নদীটা আসছে, নদীটা এসে কি হচ্ছে সমুদ্রের দিকে তীক্ষ্ণ সমুদ্রের দিকে অনেকটাই কিন্তু এগিয়ে গিয়ে তারপরে সমুদ্রে তার জলটা বা তার মিলিত স্থানটা লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য কি বলছে, নদী মোহনাটি সমুদ্রের দিকে করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতো। দেখো, করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতো সমুদ্রের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এইখানটায় সমুদ্র উপকূল, কিন্তু নদী এগিয়ে গেছে সমুদ্রের বেশ খানিকটা গভীর অংশের দিকে, এবং তার ফলে যে বদ্বীপ গড়ে ওঠে তাকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয়। কিভাবে গড়ে উঠছে? নদী সরল উপকূল রেখা বিশিষ্ট কোনো সমুদ্রে এসে মিলিত হলে নদীর সঙ্গে যে পলিরাশি থাকে এবং সমুদ্র তরঙ্গের প্রবল স্রোতে মোহনার উভয় দিক উপকূল বরাবর ছড়িয়ে পড়ছে। দেখো, এই যে নদীর যে অংশটা লক্ষ্য করতে পারছি, আর সমুদ্র এইখানটায় ছিল, অর্থাৎ এই যে এইটা যদি আমরা মনে করি এই অংশে, দেখো অনেকটা কিন্তু এগিয়ে গিয়ে সমুদ্র দিকে চলে গেছে, এবং কি করছে, এই নদীবাহিত পলিরাশি সমুদ্র তরঙ্গের প্রবল স্রোতে মোহনার উভয় দিকে, তাহলে এই যে মোহনার উভয় দিকে কিন্তু ধীরে ধীরে পলিরাশিগুলো ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু সঞ্চয় হতে থাকছে। এবং মোহনার দুদিকে বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্তচাপ, দুদিকে বাহু দুটি কি হচ্ছে, ক্ষুদ্র বৃত্তচাপের আকারে ধারণ করছে, এবং যা দেখতে ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হচ্ছে। কেমন হচ্ছে? ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হচ্ছে এবং এই বদ্বীপের সৃষ্টি হচ্ছে। এই বদ্বীপের উৎপত্তিতে নদী শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব বেশি থাকে, কারণ এই যে পলিরাশিগুলো এখানে এসে জমা করছে সেগুলো কিন্তু সমুদ্রের স্রোতের প্রভাবেই আবার মোহনার দুদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য এখানে সমুদ্রের শক্তিও কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন, না হলে এই পলিরাশিগুলো দুদিকে সঞ্চিত হতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ হিসাবে আমরা ইতালির টাইবার, স্পেনের রিও, এব্রো, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপের নাম বলতে পারি। তাহলে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ, তারপরে হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যেটা করাতে দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগ লক্ষ্য করা যায়। তাহলে কটা শ্রেণীবিভাগ বলেছিলাম বদ্বীপের আমরা 3টি শ্রেণীবিভাগ বলেছিলাম। এরপরে যে শ্রেণীবিভাগটা সেটা হচ্ছে পাখির পা আকৃতির বদ্বীপ। পাখির পা আকৃতির বদ্বীপ কেমন হয় সেটা? তাহলে পাখির পা আকৃতির বদ্বীপ মানে পাখির পায়ের মতোই। দেখো, পাখি এই যে অংশগুলো, যদি পাখির পা এখানটায় পড়ে একটা, যদি তোমরা দেখেছো হয়তো পাখি যখন কাদায় হাঁটে তার একটা ছাপ পড়ে কাদার, এরকম কিন্তু দেখতে হয় চারিদিকে পাখির যে পায়ের আঙুলগুলো বলা যায় এরকমভাবে ছড়িয়ে থাকে। তাহলে এইরকমভাবে যে বদ্বীপ গড়ে ওঠে সেটাকে বলা হয় পাখির পা আকৃতি বদ্বীপ। কিভাবে সৃষ্টি হয়? মোহনাতে নদী যখন প্রবল বেগে বিপুল পরিমাণে সূক্ষ্ম পলিকণা এনে সমুদ্রে বহুদূর পর্যন্ত বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সমুদ্রে প্রচুর পরিমাণে পলিরাশি নিয়ে আসছে প্রবল বেগে পলিরাশি নিয়ে আসার জন্য সমুদ্রে বহুদূর পর্যন্ত বিভিন্ন শাখায়, মানে একটা জায়গায় সম্পূর্ণ পলিটা কিন্তু একটা জায়গায় জমা হচ্ছে না, যেটা ধনুক আকৃতির ক্ষেত্রে হচ্ছিল, জমা হচ্ছে না, সেটা সমুদ্রে বহুদূর পর্যন্ত বিভিন্ন অংশে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং দীর্ঘ ও সরু আকারে সঞ্চিত হচ্ছে। কারণ কি হচ্ছে, দুর্বল সমুদ্র ও জোয়ার ভাটার স্রোত এই সঞ্চিত পলিরাশিকে অপসারণ করতে পারছে না। তাহলে কোথায় সৃষ্টি হবে এই পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ? যেখানে জোয়ার ভাটার শক্তি এবং সমুদ্র শক্তি খুবই কম, নগণ্য পরিমাণে হয়। তার জন্য কি হচ্ছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পলিবালিকণা বিভিন্ন জায়গায় থিতিয়ে পড়ছে,
তার জন্য এখানে সব জায়গাতে এই পলিবালিগুলো অপসারিত হতে পারছে না, সেখানে ধীরে 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 জমা হয়ে সঞ্চিত হয়ে যাচ্ছে, হয়ে একটা নতুন ভূভাগ গড়ে উঠছে, যেটাকে অবশেষে দেখতে অনেকটা পাখির পায়ের আঙুলের মতো দেখতে হয়। সেই জন্য একে পাখির পা আকৃতির বদ্বীপ বলা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মিসিসিপি, মিসৌরি। এছাড়াও এই যে ছবিটা দেখছি, ছবিটা কিন্তু মিসিসিপি মিসৌরি নদীতে যে পা আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় তার চিত্র এইটি, ঠিক আছে। এছাড়াও সিন্ধু কৃষ্ণা নদীর বদ্বীপও দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কটি বদ্বীপ সম্পর্কে আলোচনা করলাম? 3টি। দেখো, প্রত্যেকটার প্রথম বা প্রাথমিক কাজ হচ্ছে যে নদীবাহিত পলিবালি কণাগুলো এসে সমুদ্রে পড়ে যাবে, এবং সমুদ্রে পড়ার পরে সমুদ্রের জলশক্তি বা সমুদ্র স্রোত, জোয়ার ভাটার শক্তি, তাদের ওপরে নির্ভর করে সেই পলিবালি কণাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং নতুন নতুন যে আকৃতির ভূমিভাগ বা ভূভাগ তৈরি হচ্ছে, সেই হিসাবে কিন্তু এই বদ্বীপগুলো গড়ে উঠছে, এবং সেই হিসাবে কিন্তু আকৃতিরও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে ধনুক আকৃতি বদ্বীপ সৃষ্টি হচ্ছে। তারপরে 2 নম্বর যেটা ছিল তীক্ষ্ণাগ্র বদ্বীপ, আর লাস্ট হচ্ছে পাখির পা আকৃতির বদ্বীপ। এতক্ষণ আমরা যে বদ্বীপ সৃষ্টি সম্পর্কে আলোচনা করলাম, তো বদ্বীপ সৃষ্টি যে শুধুমাত্র নদী তার মোহনাতে এসে সঞ্চিত পলিবালি কণা ধীরে ধীরে সঞ্চিত করছে, জমা করছে, তার জন্য কি শুধুমাত্র বদ্বীপ গড়ে উঠবে? কিন্তু সব নদীতেই কিন্তু বদ্বীপ সঠিকভাবে গড়ে ওঠে না। এর জন্য নদীর একটা বিশেষ ভূমিকা থাকে, আদর্শ নদী হতে হয় যেমন একদিক থেকে। এছাড়াও আরো কিছু শর্তের প্রয়োজন হয়। সেই শর্তগুলো কি কি, এবার আমরা সেটা আলোচনা করছি। দেখো, বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ বদ্বীপ সৃষ্টি হতে গেলে কোন কোন শর্ত পূরণ হওয়া প্রয়োজন, যার জন্য বদ্বীপটা সৃষ্টি হতে পারবে। 1 নম্বর হচ্ছে পলি রাশির আধিক্য, তার মানে যে পলির পরিমাণ, প্রচুর পরিমাণ পলির হতে হবে। মোহনায় কি হয়, বিপুল পরিমাণ পলি, বালি এবং কাদার যোগান থাকলে সেটা সঞ্চিত হতে থাকবে, জমা হতে থাকবে, এবং বদ্বীপের বিকাশ ঘটবে। এই জন্য কি হয়, সুদীর্ঘ গতিপথ, তীব্র ক্ষয়কাজ, বিস্তৃত অববাহিকা এবং আর্দ্র জলবায়ু, এবং তার সঙ্গে অনেক উপনদী থাকতে হবে। কারণ প্রধান নদী যে শুধুমাত্র ক্ষয়কাজ করে নিয়ে আসবে সেটা নয়, অনেক উপনদী তাদের দ্বারাও ক্ষয়জাত পদার্থগুলো যদি বেশি পরিমাণে নিয়ে আসতে পারে, তখন কিন্তু পলিরাশির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে শুরু করে বা বৃদ্ধি পায়, ঠিক আছে। দীর্ঘ প্রবাহ, তাহলে মধ্য এবং নিম্ন প্রবাহ দীর্ঘ হতে হবে, যাতে নদী মৃদু স্রোতে সমুদ্রে মেশে। যদি মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহের গতিবেগ অনেকটা বেশি হয়, তার ফলে কি হবে, যে নদীর সঙ্গে বাহিত পলিবালি কণা সেগুলো কিন্তু সব গভীর সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে যাবে। আর যদি গতিবেগ কম হয়, সেগুলো গভীর সমুদ্রে না গিয়ে এই নদীর মোহনা অঞ্চলে সেগুলো ধীরে 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 স্তরে স্তরে সঞ্চিত হতে থাকবে, ঠিক আছে। অগভীর সমুদ্র, তাহলে সমুদ্রও এটা কিন্তু বেশি, যেটা মহীসোপান, মোহনায় যে মহীসোপান, সেই মহীসোপানের গভীরতাও কিন্তু কম হতে হবে। যদি গভীর অনেক বেশি গভীর হয়, তাহলে পলিরাশি সেখানে জমতে পারবে না, জমাটবদ্ধ হতে পারবে না, থিতু হতে পারবে না, সব পলিরাশি নিচের ঢালু অংশ দিয়ে গভীর সমুদ্রে চলে যাবে। আর মহীসোপানের গভীরতা যদি কম হয়, সেই অংশে মৃদু ঢালু হয় মহীসোপান, তাহলে সেখানে পলিবালিগুলো সেখানে থিতু হতে পারবে, জমাটবদ্ধ অবস্থায় থাকতে পারবে, জমাট হতে থাকবে। জমাটবদ্ধ হলে কি পলিরাশি দ্বারা সেই অংশ কিন্তু দ্রুত ভরাট হবে, ঠিক আছে। শান্ত সমুদ্র,
একদম অবশ্যই শান্ত সমুদ্র দরকার, কারণ যে অংশে নদী মোহনা বা নদী গিয়ে সমুদ্রে মিশছে সেখানে যদি পলিরাশি সম্পূর্ণভাবে জমাটবদ্ধ হওয়ার পরিবেশ না তৈরি হয়, সেখানে দেখো পলিবালি আসলো, সমুদ্রের অতিরিক্ত স্রোত বা জোয়ার ভাটার অতিরিক্ত কারণ সেই পলিবালিগুলিকে সব অপসারিত করে বা ধুয়ে নিয়ে চলে গেল, তাহলে সেখানে কি কোনো নতুন ভূভাগ গড়ে উঠতে পারবে? পারবে না। তাহলে শান্ত সমুদ্র হতে হবে যেখানে জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোতের বেগ কম থাকবে। অধিক লবণতা ও ঘনত্ব। মোহনায় কি হচ্ছে, সমুদ্র জল যত বেশি লবণাক্ত হবে, ঘন হবে, পলি তত দ্রুত থিতিয়ে জমা হতে থাকবে। কারণ কি হয়, মোহনাতে যদি লবণতা বা সমুদ্র জলের যদি লবণতার পরিমাণ বেশি হয়, ঘন হয়, তাহলে সেখানে কিন্তু খুব দ্রুত হারে পলিবালিগুলো সেখানে দ্রুত জমা হয়ে থিতিয়ে পড়তে থাকে। স্থলবেষ্টিত সমুদ্র বা হ্রদ। উন্মুক্ত সমুদ্র এবং হ্রদের তুলনায় স্থলভাগ দ্বারা আবদ্ধ বা সংকীর্ণ হলে কি হয়, মোহনার নদীগর্ভে চর সৃষ্টি হলে সেই স্রোতে সৃষ্টি হলে স্রোত বা জোয়ারের প্রভাব সেরকম থাকে না, ফলে সহজে বদ্বীপ গড়ে ওঠে। ঠিক আছে, তার মানে বলা হচ্ছে যে উন্মুক্ত সমুদ্র বা হ্রদের যদি স্থলভাগ দ্বারা আবদ্ধ থাকে, তাহলে স্থলভাগ দ্বারা আবদ্ধ থাকলে কি হবে, সেখানে যে পরিমাণ সমুদ্রের জলরাশি সে যদি আঘাত করবে, সেটা স্থলভাগ দ্বারা সেখানটায় আঘাতের পরিমাণটা কমে যাচ্ছে। নদীগর্ভে চর সৃষ্টি হলে স্রোত ও জ্বরের প্রভাব সেভাবে থাকে না, ফলে সহজেই সেখানে বদ্বীপ গড়ে উঠবে, যেমন উড়াল এবং ভল্লার বদ্বীপ। সমুদ্র জলের স্থিরতা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে, সমুদ্রের জলের বৃদ্ধি না হওয়া দরকার, যাতে নবগঠিত নতুন নতুন ভূভাগ জলে ডুবে না যায়। বিভিন্ন জায়গায় কিন্তু নদীর তলদেশে ছোট ছোট করে পলিবালি সঞ্চিত হতে, সেখানে কিন্তু একটা দ্বীপ গড়ে উঠছে। কিন্তু যদি বিশ্ব জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তার ফলে জলতলের মাত্রা যদি বৃদ্ধি পায়, জলের স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে সেগুলো কিন্তু, সেই দ্বীপগুলো কিন্তু ধীরে ধীরে জলের তলায় চলে যাবে, নতুন ভূভাগ কিন্তু গড়ে উঠতে পারবেন না। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে আলোচনা করব কিছু কিছু বদ্বীপ এমনও হয়েছে, তারা সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টি হওয়ার 20-30-40 বছরের মধ্যে সেগুলো আবার সমুদ্র গর্ভে তলিয়ে গেছে এই জলতল বৃদ্ধির জন্য। লাস্ট যে অংশ সেটা হচ্ছে পলল ব্যাজনী আর বদ্বীপ, এর মধ্যে পার্থক্য কি? দেখো, পলল ব্যাজনী উচ্চ পার্বত্য থেকে যখনই মধ্যগতিতে পড়ছে, তখন পর্বতের পাদদেশে দেখতে পাওয়া যায়, সেটাও আমরা কি বললাম, মৃদু ঢালযুক্ত সমভূমি। আর বদ্বীপ কোথায় গড়ে উঠছে? বদ্বীপ গড়ে উঠছে নদীর নিম্নগতিতে শেষ সীমানায়, মোহনায়, অগভীর সমুদ্রে। গভীর সমুদ্র হলে কিন্তু হবে না, অগভীর সমুদ্রে এই বদ্বীপ গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, এই পলল ব্যাজনীর আকৃতি কেমন হবে? পলল ব্যাজনী ত্রিকোণাকার হবে এবং এটা দেখতে হাত পাখার মতো হবে। আর বদ্বীপ, এটি বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো দেখতে হয়। বদ্বীপ উপাদান কি হয় পলল ব্যাজনীতে, কারণ সেখানে তো একদম শুরু অবস্থা, উপত্যকা থেকে যখন নেমে আসছে পার্বত্য উপত্যকা থেকে, সেখানে বড় বড় নুড়ি কাঁকর বালি এই ভূমি ঢাল এবং অনুর্বর যুক্ত অঞ্চলে সেগুলো সব এসে জমা হয়ে যাচ্ছে, এবং এই অংশ কিন্তু সম্পূর্ণভাবে অনুর্বর হবে, কারণ নুড়ি কাঁকর, বড় বড় নুড়ি কাঁকর পলি দ্বারা গঠিত হয়ে যাচ্ছে এগুলো। আর বদ্বীপ সূক্ষ্ম বালি পলি কাদা দ্বারা গঠিত হচ্ছে এবং এর ভূমি সমতল ও উর্বর হয়। এই বদ্বীপের অংশটা কি হচ্ছে, কারণ এখানটা যখন শেষ প্রান্তে আসছে, তখনই তার আরো বিভিন্ন কর্ম প্রক্রিয়ার ফলে এই বড় বড় কাঁকর পলিবালিগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণায় জমা হয়ে যাচ্ছে, এগুলো পলি মাটি বলা হয়, এবং এর ফলে যে বদ্বীপ গড়ে উঠছে সেটা সমতল এবং উর্বর। ঠিক আছে, এই হলো আমাদের পলল ব্যাজনী এবং বদ্বীপের মধ্যে পার্থক্য। তোমাদের জিজ্ঞাসা করা হলে এই অবস্থাটাই তোমাদেরকে
বলতে হবে। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পারি। আমি যেটুকু অংশ আমরা আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি। তোমরা এই প্রশ্নগুলোকেই সামনে রেখে টেক্সট বইটা থেকে নির্দিষ্ট উত্তরগুলো তোমরা নিজেরা একটু পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আমি শুরুতে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।